গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির ত্রয়োদশ পর্ব। রমেশ বাসায় ফিরিয়া আসিয়া ভাবিতে লাগিল, অদৃষ্ট কি বিষম কৌতুকে প্রবৃত্ত হইয়াছে। একদিকে আমার সঙ্গে কমলার ও অন্যদিকে নলিনাক্ষের সঙ্গে হেমনলিনীর এই মিলন, এ যে একেবারে উপন্যাসের মতো। সেও কুলিখিত উপন্যাস। এমনতর ঠিক উল্টোপাল্টা মিল করিয়া দেওয়া অদৃষ্টেরই মতো বেপরোয়া রচয়িতার পক্ষে সম্ভব। সংসারে সে এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যাহা ভীরু লেখক কাল্পনিক উপখ্যানে লিখিতে সাহস করে না। কিন্তু রমেশ ভাবিল, এবার সে যখন তাহার জীবনের সমস্যার জাল হইতে মুক্ত হইয়াছে, তখন খুব সম্ভব অদৃষ্ট এই জটিল উপন্যাসের শেষ অধ্যায়ে রমেশের পক্ষে নিদারুণ উপসংহার লিখিবে না। যোগেন্দ্র বিষয়পুর জমিদার বাড়ির নিকটবর্তী একটি একতলা বাড়িতে বাসা পাইয়াছিল। সেখানে রবিবার সকালে খবরের কাগজ পড়িতেছিল। এমন সময় বাজারে একটি লোক তাহার হাতে একখানা চিঠি দিল। খামের উপরকার অক্ষর দেখিয়াই সে আশ্চর্য হইয়া গেল। খুলিয়া দেখিল রমেশ লিখিয়াছে। সে বিষয়পুরের একটি দোকানে অপেক্ষা করিতেছে, বিশেষ কয়েকটি কথা বলিবার আছে। যোগেন্দ্র একেবারে চৌকি ছাড়িয়া লাফিয়া উঠিল। রমেশকে যদিও সে একদিন অপমান করিতে বাধ্য হইয়াছিল, তবু সে বাল্যবন্ধুকে এই দূর দেশে এতদিন অদর্শনের পরে ফিরাইয়া দিতে পারিল না। এমনকি তাহার মনের মধ্যে একটা আনন্দই হইল, কৌতূহলও কম হইল না। বিশেষত হেমনলিনী যখন কাছে নাই, তখন রমেশের দ্বারা কোনো অনিষ্টের আশঙ্কা করা যায় না। পত্রবাহকটিকে সঙ্গে করিয়া যোগেন্দ্র নিজেই রমেশের সন্ধানে চলিল। দেখিল সে একটি মুদির দোকানে একটা শূন্য কেরোসিনের বাক্স খাড়া করিয়া তাহার উপরে চুপ করিয়া বসিয়া আছে। মুদি ব্রাহ্মণের হুকায় তাহাকে তামাক দিতে প্রস্তুত হইয়াছিল, কিন্তু চশমা পরা বাবুটি তামাক খায় না শুনিয়া মুদি তাহাকে শহরজাত কোনো অদ্ভুত শ্রেণীর পদার্থের মধ্যে গণ্য করিয়াছিল। সেই অবধি পরস্পরের মধ্যে কোনো প্রকার আলাপ পরিচয়ের চেষ্টা হয় নাই। যোগেন্দ্র সবেগে আসিয়া একেবারে রমেশের হাত ধরিয়া তাহাকে টানিয়া তুলিল। কহিল, তোমার সঙ্গে পারা গেল না, তুমি আপনার দ্বিধা লইয়াই গেলে। কোথায় একেবারে সোজা আমার বাসায় এসে হাজির হইবে না, পথের মধ্যে মুদির দোকানে গুড়ের বাতাসও মুড়ির চাকতির মাঝখানে অটল হইয়া বসিয়া আছো। রমেশ অপ্রতিভ হইয়া একটুখানি হাসিল। যোগেন্দ্র পথের মধ্যে অনর্গল বকিয়া যাইতে লাগিল। কহিল, যিনি যায় বলুন, বিধাতাকে আমরা কেহই চিনিতে পারি নাই। তিনি আমাকে শহরের মধ্যে মানুষ করিয়া এত বড় সাহরিক করিয়া তুলিলেন, সে কি এই ঘোর পাড়াগাঁয়ের মধ্যে আমার জীবাত্মাটাকে একেবারে মাঠে মারিবার জন্য? রমেশ চারিদিকে তাকাইয়া কহিল, কেন, জায়গাটি তো মন্দ নয়। যোগেন্দ্র কহিল, অর্থাৎ? রমেশ কহিল, অর্থাৎ নির্জন। এই জন্য আমার মতো আরও একটি জনকে বাদ দিয়া এই নির্জনতা আর একটু বাড়াইবার জন্য আমি অহরহ ব্যাকুল হয়ে আছি। যাই বলো, মনের শান্তির পক্ষে ওসব কথা আমাকে বলিও না। কয়দিন প্রচুর মনের শান্তি লইয়া আমার প্রাণ একেবারে কণ্ঠাগত হয়ে আসিয়াছে। আমার সাধ্যমতো এই শান্তি ভাঙিবার জন্য ত্রুটি করি নাই। ইতিমধ্যে সেক্রেটারির সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে। জমিদার বাবুটিকেও আমার মেজাজের যে প্রকার পরিচয় দিয়াছি, সহজে তিনি আমার উপর আর হস্তক্ষেপ করিতে আসিবেন না। তিনি আমাকে দেয়া ইংরেজি খবরের কাগজে তাহার নকিবি করাইয়া লইতে ইচ্ছুক ছিলেন, কিন্তু আমার ইচ্ছা স্বতন্ত্র, সেটা আমি তাকে কিছু প্রবলভাবে বুঝাইয়া দিয়াছি। তবু যে টিকিয়া আছি সে আমার নিজ গুণে নয়। এখানকার জয়েন্ট সাহেব আমাকে অত্যন্ত পছন্দ করিয়াছেন। জমিদারটি সেজন্য ভয়ে আমাকে বিদায় করিতে পারিতেছেন না। যেদিন গেজেট দেখিব জয়েন্ট বদলি হতেছেন, সেই দিনই বুঝিব আমার হেডমাস্টারই সূর্য বিষয়পুরের আকাশ হইতে অস্তমিত হইল। ইতিমধ্যে এখানে আমার একটিমাত্র আলাপি আছে, আমার
পাঞ্চ কুকুরটি, আর সকলেই আমার প্রতি যেরূপ দৃষ্টি নিক্ষেপ করিতেছে তাহাকে কোনো মতেই শুভদৃষ্টি বলা চলে না। যোগেন্দ্রর বাসায় আসিয়া রমেশ একটি চৌকিতে বসিল। যোগেন্দ্র কহিল, না, বসা নয়, আমি জানি প্রাতঃস্নান নামে তোমার একটা ঘোরতর কুসংস্কার আছে, সেটা সারিয়া এসো। ইতিমধ্যে আরেকবার গরম জলের কাতলিটা আগুনে চড়াইয়া দেই। আতিথ্যের দোহাই দিয়ে আজ দ্বিতীয়বার চা খাইয়া লইব। এরূপে আহার আলাপ ও বিশ্রামে দিন কাটিয়া গেল। রমেশ যে বিশেষ কথাটা বলিবার জন্য এখানে আসিয়াছিল, যোগেন্দ্র সমস্ত দিন তাহা কোনো মতেই বলিবার অবকাশ দিল না। সন্ধ্যার পর আহারান্তে কেরোসিনের আলোকে দুইজনে দুই কেদারা টানিয়া লইয়া বসিল। অদূরে শ্রীগাল ডাকিয়া গেল ও বাহিরে অন্ধকার রাত্রি ঝিল্লির শব্দে স্পন্দিত হইতে লাগিল। রমেশ কহিল, যোগেন, তুমি তো জানোই তোমাকে কি কথা বলিতে আমি এখানে আসিয়াছি। একদিন তুমি আমাকে যে প্রশ্ন করিয়াছিলে সে প্রশ্নের উত্তর করিবার সময় তখন উপস্থিত হয় নাই। আজ আর উত্তর দিবার কোনো বাধা নাই। এ বলিয়া রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তারপরে ধীরে ধীরে সে আগা গোড়া সমস্ত ঘটনা বলিয়া গেল। মাঝে মাঝে তাহার স্বর রুদ্ধ হইয়া কণ্ঠ কম্পিত হইল। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় সে 2-1 মিনিট চুপ করিয়া রহিল। যোগেন্দ্র কোনো কথা না বলিয়া স্থির হইয়া শুনিল। যখন বলা হইয়া গেল তখন যোগেন্দ্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, এই সকল কথা যদি সেদিন বলিতে আমি বিশ্বাস করিতে পারিতাম না। রমেশ কহিল, বিশ্বাস করার হেতু তখনও যেটুকু ছিল এখনও তাহাই আছে। সেজন্য তোমার কাছে আমার প্রার্থনা যে আমি যে গ্রামে বিবাহ করিয়াছিলাম সে গ্রামে একবার তোমাকে যাইতে হইবে। তাহার সেখান হইতে কমলার মাতুলালয়েও লইয়া যাইব। যোগেন্দ্র কহিল, আমি কোনোখানে এক পা নড়িব না। আমি এই কেদারাটার উপর অটল হইয়া বসিয়া তোমার কথার প্রত্যেক অক্ষর বিশ্বাস করিব। তোমার সকল কথায় বিশ্বাস করা আমার চিরকালের অভ্যেস। জীবন একবার মাত্র তাহার ব্যত্যয় হইয়াছে, সেজন্য আমি তোমার কাছে মাপ চাই। এই বলিয়া যোগেন্দ্র চৌকি ছাড়িয়া উঠিয়া রমেশের সম্মুখে আসিল। রমেশ উঠিয়া দাঁড়াইতেই দুই বাল্যবন্ধু একবার পরস্পর কোলাকুলি করিল। রমেশ রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া কহিল, আমি কোথা হইতে ভাগ্যরচিত এমন একটা দুশ্ছেদ্য মিথ্যার জালে জড়াইয়া পড়িয়াছিলাম যে তাহার মধ্যেই সম্পূর্ণ ধরা দেওয়া ছাড়া আমি কোনো দিকেই কোনো উপায় দেখিতে পাই নাই। আজ যে আমি তাহা হইতে মুক্ত হইয়াছি, আর যে আমার কাহারও কাছে কিছুই গোপন করিবার নাই, ইহাতে আমি প্রাণ পাইয়াছি। কমলা কি জানিয়া কি ভাবিয়া আত্মহত্যা করিল তাহা আমি আজ পর্যন্ত বুঝিতে পারি নাই, আর বুঝবার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু ইহা নিশ্চয়, মৃত্যু যদি এমন করি আমাদের দুই জীবনের এই কঠিন গ্রন্থি কাটিয়ে না দিত, তবে শেষকালে আমরা দুজনে যে কোন দুর্গতির মধ্যে গিয়া দাঁড়াইতাম তাহা মনে করিলে এখন আমার হৃৎকম্প হয়। মৃত্যুর গ্রাস হইতে একদিন সে সমস্যা অকস্মাৎ উঠিয়া আসিয়াছিল। মৃত্যুর গর্ভে একদিন সেই সমস্যা তেমনি অকস্মাৎ বিলীন হইয়া গেল। যোগেন্দ্র কহিল, কমলা যে নিশ্চয়ই আত্মহত্যা করিয়াছে তাহা অসংশয়ে স্থির করিয়া বসিও না। সে যাই হোক, তোমার এদিকটা তো পরিষ্কার হয়ে গেল। এখন নলিনাক্ষের কথা আমি ভাবিতেছি। তাহার পরে যোগেন্দ্র নলিনাক্ষকে লইয়া পড়িল। কহিল, আমি ওরকম লোকদের ভালো বুঝি না, এবং যাহা বুঝি না তাহা আমি পছন্দ করি না। কিন্তু অনেক লোকের অন্যরকম মতেই দেখি, তাহারা যাহা বোঝে না তাহাই বেশি পছন্দ করে। তাই হেমের জন্য আমার যথেষ্ট ভয় আছে। যখন দেখিলাম সে চা ছাড়িয়া দিয়াছে, মাছ মাংসও খায় না, এমনকি ঠাট্টা করিলে পূর্বের মতো তাহার চোখ ছলছল করিয়া আসে না, বরং মৃদুমন্দ হাসে, তখন বুঝিলাম গতিক ভালো নয়। যাই হোক, তোমাকে সহায় পাইলে তাহাকে উদ্ধার করিতে কিছুমাত্র বিলম্ব হইবে না, তাহাও আমি নিশ্চয় জানি। অতএব প্রস্তুত হও,
দুই বন্ধু মিলিয়া সন্ন্যাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে হইবে। রমেশ হাসিয়া কহিল, আমি যদিও বীরপুরুষ বলিয়া খ্যাত নই, তবু প্রস্তুত আছি। যোগেন্দ্র কহিল, রোশো, আমার ক্রিসমাসের ছুটিটা আসুক। রমেশ কহিল, সে তো দেরি আছে, ততক্ষণ আমি একলা অগ্রসর হই না কেন? যোগেন্দ্র কহিল, না না, সেটি কোনো মতেই হইবে না। তোমাদের বিবাহটি আমিই ভাঙিয়াছিলাম, আমি নিজের হাতে তাহার প্রতিকার করিব। তুমি যে আগে ভাগে গিয়ে আমার এই শুভ কার্যটি চুরি করিবে, সে আমি ঘটিতে দিব না। ছুটির তো আর 10 দিন বাকি আছে। রমেশ কহিল, তবে ইতিমধ্যে আমি একবার। যোগেন্দ্র কহিল, না না, সেসব কিছু শুনিতে চাই না। 10 দিন তুমি আমার এখানে আছো। এখানে ঝগড়া করিবার যতগুলো লোক ছিল সব আমি একটি একটি করিয়া শেষ করিয়াছি। এখন মুখের তার বদলাইবার জন্য একজন বন্ধুর প্রয়োজন হইয়াছে। এ অবস্থায় তোমাকে ছাড়িবার জো নাই। এতদিন সন্ধেবেলায় কেবলই শিয়ালের ডাক শুনিয়া আসিয়াছি, এখন এমনকি তোমার কণ্ঠস্বরও আমার কাছে বিনা বিনিন্দিত বলিয়া মনে হইতেছে। আমার অবস্থা এতই শোচনীয়। চন্দ্রমোহনের কাছে রমেশের খবর পাইয়া অক্ষয়ের মনে অনেকগুলো চিন্তার উদয় হইল। সে ভাবিতে লাগিল, ব্যাপারখানা কি? রমেশ গাজীপুরে প্র্যাকটিস করিতেছিল, এতদিন নিজেকে যথেষ্ট গোপনে রাখিয়াছিল। ইতিমধ্যে এমন কি ঘটিল যাহাতে সে সেখানকার প্র্যাকটিস ছাড়িয়া দিয়া আবার সাহসপূর্বক কলুটোলার গুলির মধ্যে আত্মপ্রকাশ করিবার জন্য উপস্থিত হইয়াছে? অন্নদাবাবুরা যে কাশীতে আছেন, কোন দিন রমেশ কোথা হইতে সে খবর পাইবে এবং নিশ্চয়ই সেখানে গিয়া হাজির হইবে। অক্ষয় স্থির করিল, ইতিমধ্যে গাজীপুরে গিয়া সে সমস্ত সংবাদ জানিবে এবং তাহার পর একবার কাশীতে অন্নদাবাবুর সঙ্গে গিয়া দেখা করিয়া আসিবে। একদিন অগ্রহায়ণের অপরাহ্নে অক্ষয় তাহার ব্যাগ হাতে করিয়া গাজীপুরে আসিয়া উপস্থিত হইল। প্রথমে বাজারে জিজ্ঞাসা করিল, রমেশবাবু বলিয়া একটি বাঙালি উকিলের বাসা কোন দিকে? অনেকে জিজ্ঞাসা করিয়া জানিল, বাজারে রমেশবাবু নামক কোনো ব্যক্তির উকিল বলিয়া কোনো খ্যাতি নাই। তখন সে আদালতে গেল। আদালত তখন ভাঙিয়াছে। সামলাপড়া একটি বাঙালি উকিল গাড়িতে উঠিতে যাইতেছেন। তাহাকে অক্ষয় জিজ্ঞাসা করিল, মশাই, রমেশচন্দ্র চৌধুরী বলিয়া একটি নতুন বাঙালি উকিল গাজীপুরে আসিয়াছেন, তাহার বাসা কোথায় জানেন? অক্ষয় ইহার কাছ হইতে খবর পাইল যে রমেশ তো এতদিন খুড়ামশাইয়ের বাড়িতেই ছিল, এখন সে সেখানে আছে কি কোথাও গেছে তাহা বলা যায় না। তাহার স্ত্রীকে পাওয়া যাইতেছে না, সম্ভবত তিনি জলে ডুবিয়া মরিয়াছেন। অক্ষয় খুড়ার বাড়িতে যাত্রা করিল। পথে যাইতে যাইতে ভাবিতে লাগিল, এইবার রমেশের চালটা বোঝা যাইতেছে। স্ত্রী মারা গিয়াছে, এখন সে অসংকোচে হেমনলিনীর কাছে প্রমাণ করিবার চেষ্টা করিবে তাহার স্ত্রী কোনো কালেই ছিল না। হেমনলিনীর অবস্থা যে রূপ, তাহাতে রমেশের কথা অবিশ্বাস করা তাহার পক্ষে অসম্ভব হইবে। যাহারা ধর্মনীতি লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া বেড়ায়, গোপনে তাহারা যে কি ভয়ানক লোক, অক্ষয় তাহা মনে মনে আলোচনা করিয়া নিজের প্রতি শ্রদ্ধা অনুভব করিতে লাগিল। খুড়ার কাছে গিয়া তাহাকে রমেশের ও কমলার কথা জিজ্ঞাসা করিবা মাত্র তিনি শোক সংবরণ করিতে পারিলেন না। তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। তিনি কহিলেন, আপনি যখন রমেশবাবুর বিশেষ বন্ধু, তখন আমার মা কমলাকে নিশ্চয় আপনি আত্মীয়ের মতোই জানেন। কিন্তু আমি কথা বলিতেছি, কয়েকদিন মাত্র তাহাকে দেখিয়া আমি আমার নিজের কন্যার সহিত তাহার প্রভেদ ভুলিয়া গেছি। দুদিনের জন্য মায়া বাড়াইয়া মা লক্ষ্মী যে আমাকে এমন বজ্রাঘাত করিয়া ত্যাগ করিয়া যাইবেন, এ কি আমি জানিতাম? অক্ষয় মুখ ম্লান করিয়া কহিল, এমন ঘটনাটা যে কি করিয়া ঘটিল আমি তো কিছুই বুঝিতে পারি না। নিশ্চয় রমেশ কমলার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। খুড়া কহিলেন, আপনি রাগ করিবেন না, আপনাদের রমেশটিকে আমি আজ পর্যন্ত চিনিতে পারিলাম না। এদিকে বাহিরে তো দিব্য লোকটি, কিন্তু মনের মধ্যে কি ভাবেন
কি করেন বুঝিবার জো নাই। নহিলে কমলার মতো অমন স্ত্রীকে কি মনে করিয়া যে অনাদর করিতেন তাহা ভাবিয়া পাওয়া যায় না। কমলা এমন সতীলক্ষ্মী, আমার মেয়ের সঙ্গে তার আপন বোনের মতো ভাব হইয়াছিল, তবু কখনো একদিনের জন্য নিজের স্বামীর বিরুদ্ধে একটি কথাও কহে নাই। আমার মেয়ে মাঝে মাঝে বুঝিতে পারিত যে সে মনের মধ্যে খুবই কষ্ট পাইতেছে, কিন্তু শেষ দিন পর্যন্ত একটি কথা বলাইতে পারে নাই। এমন স্ত্রী যে কি অসহ্য কষ্ট পাইলে এমন কাজ করিতে পারে তাহা তো আপনি বুঝিতেই পারেন। সে কথা মনে করিলেও বুক ফাটিয়া যায়। আবার আমার এমনই কপাল, আমি তখন এলাহাবাদে চলিয়া গিয়াছিলাম, নহিলে কি মা কখনো আমাকে ছাড়িয়া যাইতে পারিতেন? পরদিন প্রাতে খুড়াকে লইয়া অক্ষয় রমেশের বাংলা ও গঙ্গার তীর ঘুরিয়া আসিল। ঘরে ফিরিয়া আসিয়া কহিল, দেখুন মশাই, কমলা যে গঙ্গায় ডুবিয়া আত্মহত্যা করিয়াছে এ সম্বন্ধে আপনি যতটা নিঃসংশয় হইয়াছেন আমি ততটা হইতে পারি নাই। খুড়া কহিলেন, আপনি কিরূপ মনে করেন? অক্ষয় কহিল, আমার মনে হয় তিনি গৃহ ছাড়িয়া চলিয়া গেছেন, তাহাকে ভালোরূপ খোঁজ করা উচিত। খুড়া হঠাৎ উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, আপনি ঠিক বলিয়াছেন, কথাটা নিতান্তই অসম্ভব নহে। অক্ষয় কহিল, নিকটেই কাশীতীর্থ, সেখানে আমাদের একটি পরম বন্ধু আছেন, এমনও হইতে পারে কমলা তাহাদের কাছে গিয়ে আশ্রয় লইয়াছে। খুড়া আশান্বিত হইয়া কহিলেন, কই, তাহাদের কথা তো রমেশবাবু আমাদের কখনো বলেন নাই। যদি জানিতাম তবে কি খোঁজ করিতে বাকি রাখিতাম? অক্ষয় কহিল, তবে একবার চলুন না, আমরা দুইজনেই কাশী যাই। পশ্চিম অঞ্চল আপনার সমস্তই জানাশোনা আছে, আপনি ভালো করিয়া খোঁজ করিতে পারিবেন। খুড়া এ প্রস্তাবে উৎসাহের সহিত সম্মত হইলেন। অক্ষয় জানিত তাহার কথা হেমনলিনী সহজে বিশ্বাস করিবে না, এজন্য প্রামাণিক সাক্ষীর স্বরূপে খুড়াকে সঙ্গে লইয়া কাশীতে গেল। শহরের বাহিরে ক্যান্টনমেন্টের অধিকারের মধ্যে ফাঁকা জায়গায় অন্নদাবাবুরা একটা বাংলা ভাড়া করিয়া বাস করিতেছেন। অন্নদাবাবুরা কাশীতে পৌঁছিয়াই খবর পাইলেন নলিনাক্ষের মাতা ক্ষেমঙ্করীর সামান্য জ্বর কাশি ক্রমে নিউমোনিয়াতে দাঁড়াইয়াছে। জ্বরের উপরেও এই শীতে তিনি নিয়মিত প্রাতস্নান বন্ধ করেন নাই বলিয়া তাহার অবস্থা এরূপ সংকটাপন্ন হইয়া উঠিয়াছে। কয়েকদিন অশ্রান্ত যত্নে হেম তাহার সেবা করার পর ক্ষেমঙ্করীর সংকটের অবস্থা কাটিয়া গেল, কিন্তু তখনও তাহার অতিশয় দুর্বল অবস্থা। সুচিতা লইয়া অত্যন্ত বিচার করাতে পথ্য জল প্রভৃতি সম্বন্ধে হেমনলিনীর সাহায্য তাহার কোনো কাজে লাগিল না। ইতিপূর্বে তিনি সপাক আহার করিতেন, এখন নলিনাক্ষ স্বয়ং তাহার পথ্য প্রস্তুত করিয়া দিতে লাগিল, এবং আহার সম্বন্ধে মাতার সমস্ত সেবা নলিনাক্ষকে স্বহস্তে করিতে হইত। ইহাতে ক্ষেমঙ্করী সর্বদ আক্ষেপ করিয়া বলিতে লাগিলেন, আমি তো গেলেই হতো, কেবল তোদের কষ্ট দেবার জন্যই আবার বিশ্বেশ্বর আমাকে বাঁচাইলেন। ক্ষেমঙ্করীর নিজের সম্বন্ধে কঠোরতা অবলম্বন করিয়াছিলেন, কিন্তু তাহার চারিদিকে পরিপাট্য ও সৌন্দর্য বিন্যাসের প্রতি তাহার অত্যন্ত দৃষ্টি ছিল। হেমনলিনী সে কথা নলিনাক্ষর কাছ হইতে শুনিয়াছিল, এই জন্য সে বিশেষ যত্নে চারিদিক পরিপাটি করিয়া এবং ঘরদুয়ার সাজাইয়া রাখিত, এবং নিজেও যত্ন করিয়া সাজিয়া ক্ষেমঙ্করীর কাছে আসিত। অন্নদা ক্যান্টনমেন্টে যে বাগান ভাড়া করিয়াছিলেন সেখান হইতে প্রত্যহ ফুল তুলিয়া আনিয়া দিতেন। হেমনলিনী ক্ষেমঙ্করীর রোগশয্যার কাছে সেই ফুলগুলি নানা রকম করিয়া সাজাইয়া রাখিত। নলিনাক্ষ মাতার সেবার জন্য দাসী রাখিতে অনেকবার চেষ্টা করিয়াছিল, কিন্তু তাহাদের হস্ত হইতে সেবা গ্রহণ করিতে কোনো মতেই তাহার অভিরুচি হইত না। অবশ্য জল তোলা প্রভৃতির জন্য চাকর চাকরানি ছিল বটে, কিন্তু তাহার একান্ত নিজের কাজগুলিতে বেতনভুক কোনো চাকরের হস্তক্ষেপ তিনি সহ্য করিতে পারিতেন না।
যে হরির মা ছেলেবেলায় তাহাকে মানুষ করিয়াছিল, সে মারা গিয়া অবধি অতি বড় রোগের সময়ও কোনো দাসীকে তিনি পাখা করিতে বা গায়ে হাত বুলাইতে দেন নাই। সুন্দর ছেলে, সুন্দর মুখ, তিনি বড় ভালোবাসিতেন। দশার সমেত ঘাটে প্রাতঃস্নান সারিয়া পথে প্রত্যেক শিবলিঙ্গে ফুল ও গঙ্গাজল দিয়া বাড়ি ফিরিবার সময় একদিন কোথা হইতে হয়তো একটি সুন্দর খোট্টার ছেলেকে অথবা কোনো ফুটফুটে হিন্দুস্থানি ব্রাহ্মণ কন্যাকে বাড়িতে আনিয়া উপস্থিত করিতেন। পাড়ার দুটি একটি সুন্দর ছেলেকে তিনি খেলনা দিয়া, পয়সা দিয়া, খাবার দিয়া বশ করিয়াছিলেন। তাহারা যখন তখন তাহার বাড়ির যেখানে সেখানে উপদ্রব করিয়া খেলিয়া বেড়াইত। ইহাতে তিনি বড় আনন্দ পাইতেন। তাহার আরেকটি বাতিক ছিল, ছোটখাটো কোনো একটি সুন্দর জিনিস দেখিলেই তিনি না কিনিয়া থাকিতে পারিতেন না। এ সমস্ত তাহার নিজের কোনো কাজেই লাগিত না, কিন্তু কোন জিনিসটি কে পাইলে খুশি হইবে তাহা মনে করিয়া উপহার পাঠাইতে তাহার বিশেষ আনন্দ ছিল। অনেক সময় তাহার দূর আত্মীয় পরিচিতরাও এরূপ একটা কোনো জিনিস ডাকযোগে পাইয়া আশ্চর্য হইয়া যাইত। তাহার একটি বড় আবলুস কাঠের কালো সিন্দুকের মধ্যে এরূপ অনাবশ্যক সুন্দর শৌখিন জিনিসপত্র, রেশমের কাপড় চোপড় অনেক সঞ্চিত ছিল। তিনি মনে মনে ঠিক করিয়া রাখিয়াছিলেন, নলিনের বউ যখন আসিবে তখন এগুলি সমস্ত তাহারই হইবে। নলিনের একটি পরমা সুন্দরী বালিকা বধূ তিনি মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন। সে তাহার ঘর উজ্জ্বল করিয়া খেলিয়া বেড়াইতেছে, তাহাকে তিনি সাজাইতেছেন, পড়াইতেছেন। এই সুখচিন্তায় তাহার অনেক দিনের অনেক অবসর কাটিয়াছে। তিনি নিজে তপস্বিনীর মতো ছিলেন। স্নানান্নিক পূজায় প্রায় দিন কাটিয়া গেলে একবেলা ফল, দুধ, মিষ্ট খাইয়া থাকিতেন। কিন্তু নিয়ম সংযমে নলিনাক্ষের এতটা নিষ্ঠা তাহার ঠিক মনের মধ্যে ভালো লাগিত না। তিনি বলিতেন, পুরুষ মানুষের আবার অত আচার বিচারের বাড়াবাড়ি কেন? পুরুষ মানুষ দিগকে তিনি বৃহৎ বালকদের মতো মনে করিতেন। খাওয়া দাওয়া চালচলনে উহাদের পরিমাণ বোধ বা কর্তব্যবোধ না থাকিলে সেটা যেন তিনি সস্নেহ প্রশ্রয় বুদ্ধির সহিত সঙ্গত মনে করিতেন। ক্ষমার সহিত বলিতেন, পুরুষ মানুষ কঠোরতা করিতে পারিবে কেন? অবশ্য ধর্ম সকলকে রক্ষা করিতে হইবে, কিন্তু আচার পুরুষ মানুষের জন্য নহে। ইহাই তিনি মনে মনে ঠিক করিয়াছিলেন। নলিনাক্ষ যদি অন্যান্য সাধারণ পুরুষের মতো কিঞ্চিত পরিমাণে অবিবেচক ও স্বেচ্ছাচারী হইত, সতর্কতার মধ্যে কেবলমাত্র তাহার পূজার ঘরে প্রবেশ এবং অসময়ে তাহাকে স্পর্শ করাটুকু বাঁচাইয়া চলিত, তাহা হইলে তিনি খুশি হইতেন। ব্যামো হইতে যখন সারিয়া উঠিলেন, ক্ষেমংকরী দেখিলেন হেমনলিনী নলিনাক্ষের উপদেশ অনুসারে নানা প্রকার নিয়ম পালনে প্রবৃত্ত হইয়াছে। এমনকি বৃদ্ধ অন্নদাবাবু নলিনাক্ষের সকল কথা প্রবীণ গুরুবাক্যের মতো বিশেষ শ্রদ্ধা ও ভক্তির সহিত অবধান করিয়া শুনিতেছেন। ইহাতে ক্ষেমংকরীর অত্যন্ত কৌতুক বোধ হইল। তিনি একদিন হেমনলিনীকে ডাকিয়া হাসিয়া কহিলেন, মা, তোমরা দেখিতেছি নলিনকে আরো খেপাইয়া তুলিবে। ওর ও সমস্ত পাগলামির কথা তোমরা শোনো কেন? তোমরা সাজগোজ করিয়া হাসিয়া খেলিয়া আমোদ আহ্লাদে বেড়াইবে। তোমাদের কি এখন সাধন করিবার বয়স? যদি বলো তুমি কেন বরাবর এইসব লইয়া আছো, তার একটু কথা আছে। আমার বাপ মা বড় নিষ্ঠাবান ছিলেন। ছেলেবেলা হইতে আমরা ভাই বোনেরা এই সকল শিক্ষার মধ্যে মানুষ হইয়া উঠিয়াছি। এ যদি আমরা ছাড়ি তো আমাদের দ্বিতীয় কোনো আশ্রয় থাকে না। কিন্তু তোমরা তো সেরকম নও। তোমাদের শিক্ষা দীক্ষা তো সমস্তই আমি জানি। তোমরা এ যা কিছু করিতেছ এ কেবল জোর করিয়া করিতেছ। তাহাতে লাভ কি মা? যে যাহা পাইয়াছে সে তাহাই ভালো করিয়া রক্ষা করিয়া চলুক। আমি তো এই বলি। না না, ওসব কিছু নয়, ও সমস্ত ছাড়ো। তোমাদের আবার নিরামিষ খাওয়া কি? যোগ তপি বা কিসের?
আর নলিনী বা এত বড় গুরু হইয়া উঠিল কবে? ও এ সকলের কি জানে? ও তো সেদিন পর্যন্ত যা খুশি তাই করিয়া বেড়াইয়াছে। শাস্ত্রের কথা শুনিলে একেবারে মার মূর্তি ধরিত। আমাকেই খুশি করিবার জন্য এই সমস্ত আরম্ভ করিল। শেষকালে দেখিতেছি কোন দিন পুরা সন্ন্যাসী হইয়া বাহির হইবে। আমি ওকে বারবার করিয়া বলি, ছেলেবেলা হইতে তোর যা বিশ্বাস ছিল তুই তাই লইয়াই থাক, সে তো মন্দ কিছু নয়। আমি তাহাতে সন্তুষ্ট বই অসন্তুষ্ট হইব না। শুনিয়া নলিন হাসে। ওই ওর একটি স্বভাব, সকল কথাই চুপ করিয়া শুনিয়া যায়, গাল দিলেও উত্তর করে না। অপরাহ্নে 5টার পর হেমনলিনীর চুল বাঁধিয়া দিতে দিতে এ সমস্ত আলোচনা চলিত। হেমের খোপা বাঁধা ক্ষেমংকরীর পছন্দ হইত না। তিনি বলিতেন, তুমি বুঝি মনে করো মা আমি নিতান্তই সেকেলে, এখনকার কালের ফ্যাশন কিছুই জানি না। কিন্তু আমি যত রকম চুল বাঁধা জানি এত তোমরাও জানো না বাছা। একটি বিশেষ ভালো মেম পাইয়াছিলাম, সে আমাকে সেলাই শিখাইতে আসিত। সেই সঙ্গে কত রকম চুল বাঁধাও শিখিয়াছিলাম। সে চলিয়া গেলে আবার আমাকে স্নান করিয়া কাপড় ছাড়িতে হইত। কি করিব মা, সংস্কার, উহার ভালো মন্দ জানি না, না করিয়া থাকিতে পারি না। তোমাদের লইয়া যে এতটা ছুঁই ছুঁই করি, কিছু মনে করিও না মা, ওটা মনের ঘৃণা নয়, ও কেবল একটা অভ্যেস। নলিনদের বাড়িতে যখন অন্যরূপ মত হইল, হিন্দুয়ানি ঘুচিয়া গেল, তখন তো আমি অনেক সহ্য করিয়াছি, কোনো কথাই বলি নাই। আমি কেবল এই কথাই বলিয়াছি যে যাহা ভালো বোঝো করো। আমি মূর্খ মেয়ে মানুষ, এতকাল যাহা করিয়া আসিলাম তাহা ছাড়িতে পারিব না। বলিতে বলিতে ক্ষেমংকরী চোখের এক ফোঁটা জল তাড়াতাড়ি আঁচল দিয়া মুছিয়া ফেলিলেন। এমনি করিয়া হেমনলিনীর খোপা খুলিয়া ফেলিয়া তার সুদীর্ঘ কেশগুচ্ছ লইয়া প্রত্যহ নতুন নতুন রকম বিনানি করিতে ক্ষেমংকরীর ভারী ভালো লাগিত। এমনও হইয়াছে তিনি তাহার সেই আবলুস কাঠের সিন্দুক হইতে নিজের পছন্দসই রঙের কাপড় বাহির করিয়া তাহাকে পরাইয়া দিয়াছেন। মনের মতো করিয়া সাজাইতে তাহার বড় আনন্দ। প্রায় প্রতিদিন হেমনলিনী তাহার সেলাই আনিয়া ক্ষেমংকরীর কাছে দেখাইয়া লইয়া যাইত। ক্ষেমংকরী তাহাকে নতুন নতুন রকমের সেলাই সম্বন্ধে শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এ সমস্তই তাহার সন্ধ্যার সময়কার কাজ ছিল। বাংলা মাসিক পত্র এবং গল্পের বই পড়িতেও উৎসাহ অল্প ছিল না। হেমনলিনীর কাছে যাহা কিছু বই এবং কাগজ ছিল সমস্তই সে ক্ষেমংকরীর কাছে আনিয়া দিয়াছিল। কোনো কোনো প্রবন্ধ ও বই সম্বন্ধে ক্ষেমংকরীর আলোচনা শুনিয়া হেম আশ্চর্য হইয়া যাইত। ইংরেজি না শিখিয়া যে এমন বুদ্ধি বিচারের সহিত চিন্তা করা যায় হেমার তাহা ধারণাই ছিল না। নলিনাক্ষের মাতার কথাবার্তা এবং সংস্কার আচরণ সমস্ত লইয়া হেমনলিনীর তাহাকে বড়ই আশ্চর্য স্ত্রীলোক বলিয়া বোধ হইল। সে যাহা মনে করিয়া আসিয়াছিল তার কিছুই নয়, সমস্তই অপ্রত্যাশিত। ক্ষেমংকরী পুনর্বার জ্বরে পড়িলেন। এবারকার জ্বর অল্পের উপর দিয়া কাটিয়া গেল। সকালবেলায় নলিনাক্ষ প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইবার সময় বলিল, মা, তোমাকে কিছুকাল রোগীর নিয়মে থাকিতে হইবে। দুর্বল শরীরের ওপর কঠোরতা সহ্য হয় না। ক্ষেমংকরী কহিলেন, আমি রোগীর নিয়মে থাকিব আর তুমিই যোগীর নিয়মে থাকিবে? নলিন, তোমার ও সমস্ত আর বেশি দিন চলিবে না। আমি আদেশ করিতেছি, তোমাকে এবার বিবাহ করিতেই হইবে। নলিনাক্ষ চুপ করিয়া বসিয়া রহিল। ক্ষেমংকরী বলিলেন, দেখো বাছা, আমার এ শরীর আর গড়িবে না। এখন তোমাকে আমি সংসারী দেখিয়া যাইতে পারিলে মনের সুখে মরিতে পারিব। আগে মনে করিতাম একটি ছোট ফুটফুটে বউ আমার ঘরে আসিবে, আমি তাহাকে নিজের হাতে শিখাইয়া পড়াইয়া মানুষ করিয়া তুলিব, তাহাকে সাজাইয়া গুজাইয়া মনের সুখে থাকিব। কিন্তু এবার ব্যামোর সময় ভগবান আমাকে চৈতন্য দিয়াছেন,
নিজের আয়ের উপর এতটা বিশ্বাস রাখা চলে না। আমি কবে আছি কবে নাই তার ঠিকানা কি? একটা ছোট মেয়েকে তোমার ঘাড়ের উপর ফেলিয়া গেলে সে আরো বেশি মুশকিল হইবে। তার চেয়ে তোমাদের নিজের মতো বড় বয়সের মেয়ে বিবাহ করো। জ্বরের সময় এসব কথা ভাবিতে ভাবিতে আমার রাত্রে ঘুম হইত না। আমি বেশ বুঝিয়াছি এই আমার শেষ কাজ বাকি আছে। এটি সম্পন্ন করিবার অপেক্ষাতেই আমাকে বাঁচিতে হইবে, নহিলে আমি শান্তি পাইব না। নলিনাক্ষ কহিল, আমাদের সঙ্গে মিশ খাইবে এমন পাত্রী পাইব কোথায়? ক্ষেমংকরী কহিলেন, আচ্ছা, সে আমি ঠিক করিয়া তোমাকে বলিব এখন, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না। আজ পর্যন্ত ক্ষেমংকরী অন্নদাবাবুর সম্মুখে বাহির হন নাই। সন্ধ্যার কিছু পূর্বে প্রাত্যহিক নিয়মানুসারে বেড়াইতে বেড়াইতে অন্নদাবাবু যখন নলিনাক্ষের বাসায় আসিয়া উপস্থিত হইলেন, তখন ক্ষেমংকরী অন্নদাবাবুকে ডাকিয়া পাঠাইলেন। তাহাকে কহিলেন, আপনার মেয়েটি বড় লক্ষ্মী, তাহার পরে আমার বড়ই স্নেহ পড়িয়াছে। আমার নলিনকে তো আপনারা জানেন, সে ছেলের কোনো দোষ কেহ দিতে পারিবে না। ডাক্তারিতেও তাহার বেশ নাম আছে। আপনার মেয়ের জন্য এমনতর সম্বন্ধ কি শীঘ্র খুঁজিয়া পাইবেন? অন্নদাবাবু ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, বলেন কি, এমনতর কথা আশা করিতেও আমার সাহস হয় নাই। নলিনাক্ষের সঙ্গে আমার মেয়ের যদি বিবাহ হয়, তবে তার অপেক্ষা সৌভাগ্য আমার কি হইতে পারে। কিন্তু তিনি কি? ক্ষেমংকরী কহিলেন, নলিন আপত্তি করিবে না। সে এখনকার ছেলেদের মতো নয়, সে আমার কথা মানে। আর এর মধ্যে পীড়াপিড়ির কথায় বা কি আছে? আপনার মেয়েটিকে পছন্দ না করিবে কে? কিন্তু এই কাজটি আমি অতি শীঘ্রই সারিতে চাই। আমার শরীরের গতিক ভালো বুঝিতেছি না। সে রাত্রে অন্নদাবাবু উৎফুল্ল হইয়া বাড়িতে গেলেন। সেই রাত্রে তিনি হেমনলিনীকে ডাকিয়া কহিলেন, মা, আমার বয়স যথেষ্ট হইয়াছে, আমার শরীরও ইদানিং ভালো চলিতেছে না। তোমার একটা স্থিতি না করিয়া যাইতে পারিলে আমার মনে সুখ নাই। হেম, আমার কাছে লজ্জা করিলে চলিবে না। তোমার মা নাই, এখন তোমার সমস্ত ভার আমার উপরে। হেমনলিনী উৎকণ্ঠিত হইয়া তাহার পিতার মুখের দিকে চাহিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, মা, তোমার জন্য এমন একটি সম্বন্ধ আসিয়াছে যে মনের আনন্দ আমি আর রাখিতে পারিতেছি না। আমার কেবলই ভয় হইতেছে পাছে কোনো বিঘ্ন ঘটে। আজ নলিনাক্ষের মা নিজে আমাকে ডাকিয়া তাহার পুত্রের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব করিয়াছেন। হেমনলিনী মুখ লাল করিয়া অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, বাবা, তুমি কি বলো? না না, এ কখনো হইতেই পারে না। নলিনাক্ষকে যে কখনো বিবাহ করা যাইতে পারে এ সম্ভাবনার সন্দেহমাত্র হেমনলিনীর মাথায় আসে নাই। হঠাৎ পিতার মুখে এই প্রস্তাব শুনিয়া তাহাকে লজ্জায় সংকোচে অস্থির করিয়া তুলিল। অন্নদাবাবু প্রশ্ন করিলেন, কেন হইতে পারে না? হেমনলিনী কহিল, নলিনাক্ষ বাবু, এও কি কখনো হয়? এরূপ উত্তরকে ঠিক যুক্তি বলা চলে না, কিন্তু যুক্তির অপেক্ষা ইহা অনেক গুণে প্রবল। হেমার থাকিতে পারিল না, সে বারান্দায় চলিয়া গেল। অন্নদাবাবু অত্যন্ত বিমর্ষ হইয়া পড়িলেন। তিনি এরূপ বাধার কথা কল্পনাও করেন নাই, বরঞ্চ তাহার ধারণা ছিল নলিনাক্ষের সহিত বিবাহের প্রস্তাবে হেম মনে মনে খুশিই হইবে। হতবুদ্ধি বৃদ্ধ বিষণ্ণ মুখে কেরোসিনের আলোর দিকে চাহিয়া স্ত্রী প্রকৃতির অচিন্তনীয় রহস্য ও হেমনলিনীর জননীর অভাব মনে মনে চিন্তা করিতে লাগিলেন। হেম অনেকক্ষণ বারান্দায় অন্ধকারে বসিয়া রহিল। তাহার পরে ঘরের দিকে চাহিয়া তাহার পিতার নিতান্ত হতাশমুখের ভাব চোখে পড়িতেই তাহার মনে বাজিল,
তাড়াতাড়ি তাহার পিতার চৌকির পশ্চাতে দাঁড়াইয়া তাহার মাথায় অঙ্গুলি সঞ্চালন করিতে করিতে কহিল, বাবা চলো, অনেকক্ষণ খাবার দিয়াছে, খাবার ঠান্ডা হইয়া গেল। অন্নদাবাবু যন্ত্রচালিতের মতো উঠিয়া খাবারের জায়গায় গেলেন, কিন্তু ভালো করিয়া খাইতেই পারিলেন না। হেমনলিনী সম্বন্ধে সমস্ত দুর্যোগ কাটিয়া গেল মনে করিয়া তিনি বড়ই আশান্বিত হইয়া উঠিয়াছিলেন, কিন্তু হেমনলিনীর দিক হইতেই যে এত বড় ব্যাঘাত আসিল, ইহাতে তিনি অত্যন্ত দমিয়া গেছেন। আবার তিনি ব্যাকুল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে ভাবিলেন, হেম তবে এখনো রমেশকে ভুলিতে পারে নাই। অন্যদিন আহারের পরেই অন্নদাবাবু শুইতে যাইতেন। আজ বারান্দায় ক্যাম্বিসের কেদারার উপরে বসিয়া বাড়ির বাগানের সম্মুখবর্তী ক্যান্টনমেন্টের নির্জন রাস্তার দিকে চাহিয়া ভাবিতে লাগিলেন। হেমনলিনী আসিয়া স্নিগ্ধস্বরে কহিল, বাবা এখানে বড় ঠান্ডা, শুইতে চলো। অন্নদা কহিলেন, তুমি শুইতে যাও, আমি একটু পরেই যাইতেছি। হেমনলিনী চুপ করিয়া তাহার পাশে দাঁড়াইয়া রহিল। আবার খানিক বাদে কহিল, বাবা তোমার ঠান্ডা লাগিতেছে, না হয় বসিবার ঘরে চলো। তখন অন্নদাবাবু চৌকি ছাড়িয়া উঠিয়া কিছু না বলিয়া শুইতে গেলেন। পাছে তাহার কর্তব্যের ক্ষতি হয় বলিয়া হেমনলিনী রমেশের কথা মনে মনে আন্দোলন করিয়া নিজেকে পীড়িত হইতে দেয় না। এই জন্য এ পর্যন্ত সে নিজের সঙ্গে অনেক লড়াই করিয়া আসিতেছে, কিন্তু বাহির হইতে যখন টান পড়ে তখন ক্ষতস্থানের সমস্ত বেদনা জাগিয়া ওঠে। হেমনলিনীর ভবিষ্যৎ জীবনটা যে কিভাবে চলিবে তাহা এ পর্যন্ত সে পরিষ্কার কিছুই ভাবিয়া পাইতেছিল না। এই কারণেই একটা সুদৃঢ় কোনো অবলম্বন খুঁজিয়া অবশেষে নলিনাক্ষকে গুরু মানিয়া তাহার উপদেশ অনুসারে চলিতে প্রস্তুত হইয়াছিল। কিন্তু যখনই বিবাহের প্রস্তাবে তাহাকে তাহার হৃদয়ের গভীরতম দেশের আশ্রয় সূত্র হইতে টানিয়া আনিতে চাহে, তখনই সে বুঝিতে পারে সে বন্ধন কি কঠিন। তাহাকে কেহ ছিন্ন করিতে আসিলেই হেমনলিনীর সমস্ত মন ব্যাকুল হইয়া সেই বন্ধনকে দ্বিগুণ বলে আঁকড়িয়া ধরিতে চেষ্টা করে। এদিকে ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া কহিলেন, আমি তোমার পাত্রী ঠিক করিয়াছি। নলিনাক্ষ একটু হাসিয়া কহিল, হ্যাঁ একেবারে ঠিক করিয়া ফেলিয়াছ। ক্ষেমংকরী কহিলেন, তা নয় তো কি, আমি কি চিরকাল বাঁচিয়া থাকিব? তা শোনো, আমি হেমনলিনীকেই পছন্দ করিয়াছি, অমন মেয়ে আর পাইব না। রংটা তেমন ফর্সা নয় বটে, কিন্তু। নলিনাক্ষ কহিল, দোহাই মা, আমি রং ফর্সার কথা ভাবিতেছি না, কিন্তু হেমনলিনীর সঙ্গে কেমন করিয়া হইবে, সে কি কখনো হয়? ক্ষেমংকরী কহিলেন, ও আবার কি কথা, না হইবার তো কোনো কারণ দেখি না। নলিনাক্ষের পক্ষে ইহার জবাব দেওয়া বড় মুশকিল, কিন্তু হেমনলিনী এতদিন যাহাকে কাছে লইয়া অসংকোচে গুরুর মতো উপদেশ দিয়া আসিয়াছে, হঠাৎ তাহার সঙ্গে বিবাহের প্রস্তাবে নলিনাক্ষকে যেন লজ্জা আঘাত করিল। নলিনাক্ষকে চুপ করিয়া থাকিতে দেখিয়া ক্ষেমংকরী কহিলেন, এবারে আমি তোমার কোনো আপত্তি শুনিব না। আমার জন্য তুমি যে এই বয়সে সমস্ত ছাড়িয়া দিয়া কাশিবাসী হইয়া তপস্যা করিতে থাকিবে, সে আমি আর কিছুতেই সহ্য করিব না। এইবারে যেদিন শুভদিন আসিবে সেদিন ফাঁক যাইবে না, এ আমি বলিয়া রাখিতেছি। নলিনাক্ষ কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া কহিল, তবে একটা কথা তোমাকে বলি মা, কিন্তু আগে হইতে বলিয়া রাখিতেছি, তুমি অস্থির হইয়া পড়িও না। যে ঘটনার কথা বলিতেছি সে আজ 9-10 মাস হইয়া গেল, এখন তাহা লইয়া উতলা হইবার কোনো প্রয়োজন নাই। কিন্তু তোমার যেরকম স্বভাব মা, একটা অমঙ্গল কাটিয়া গেলেও তাহার ভয় তোমাকে কিছুতেই ছাড়িতে চায় না। এজন্যই কতদিন তোমাকে বলিব বলিব করিয়াও বলিতে পারি নাই। আমার গ্রহ শান্তির জন্য যত খুশি সস্তায়ন করাইতে চাও করাইও, কিন্তু অনাবশ্যক মনকে পীড়িত করিও না। ক্ষেমংকরী উদ্বিগ্ন হইয়া কহিলেন, কি জানি বাছা, কি বলিবে, কিন্তু তোমার ভূমিকা শুনিয়া আমার মন আরো অস্থির হয়।
যতদিন পৃথিবীতে আছি নিজেকে অত করিয়া ঢাকিয়া রাখা চলে না। আমি তো দূরে থাকিতে চাই, কিন্তু মন্দকে তো খুঁজিয়া বাহির করিতে হয় না, সে আপনি ঘাড়ির উপর আসিয়া পড়ে। তা ভালো হোক মন্দ হোক, বলো তোমার কথাটা শুনি। নলিনাক্ষ কহিল, এই মাঘ মাসে আমি রংপুরে আমার সমস্ত জিনিসপত্র বিক্রি করিয়া আমার বাগান বাড়িটা ভাড়ার বন্দোবস্ত করিয়া ফিরিয়া আসিতেছিলাম। সারায় আসিয়া আমার কি বাতিক গেল। মনে করিলাম রেলে না চড়িয়া নৌকা করিয়া কলিকাতা পর্যন্ত আসিব। সারায় একখানা বড় দেশি নৌকা ভাড়া করিয়া যাত্রা করিলাম। দুদিনের পথ আসিয়া একটা চরের কাছে নৌকা বাঁধিয়া স্নান করিতেছি। এমন সময় হঠাৎ দেখি আমাদের ভূপেন এক বন্দুক হাতে করিয়া উপস্থিত। আমাকে দেখিয়াই তো সে লাফাইয়া উঠিল, কহিল, শিকার খুঁজিতে আসিয়া খুব বড় শিকারটাই মিলিয়াছে। সে ওইদিকেই কোথায় ডেপুটি ম্যাজিস্ট্রেটি করিতেছিল, তাঁবুতে মফস্বল ভ্রমণে বাহির হইয়াছে। অনেকদিন পরে দেখা, আমাকে তো কোনো মতেই ছাড়িবে না। সঙ্গে সঙ্গে ঘুরাইয়া বেড়াইতে লাগিল। ধোবাপুকুর বলিয়া একটা জায়গায় একদিন তাহার তাঁবু পড়িল। বৈকালে আমরা গ্রামে বেড়াইতে বাহির হইয়াছি, নিতান্তই গণ্ডগ্রাম। একটি বৃহৎ ক্ষেতের ধারে একটা প্রাচীর দেওয়া চালাঘরের মধ্যে ঢুকিয়া পড়িলাম। ঘরের কর্তা উঠানে আমাদের বসিবার জন্য দুটি মোড়া আনিয়া দিলেন। তখন দাওয়ার উপরে স্কুল চলিতেছে। প্রাইমারি স্কুলের পণ্ডিত একটা কাঠের চৌকিতে বসিয়া ঘরের একটা খুঁটির গায়ে 2 পা তুলিয়া দিয়াছে। নিচে মাটিতে বসিয়া স্লেট হাতে ছেলেরা মহা কোলাহল করিতে করিতে বিদ্যা লাভ করিতেছে। বাড়ির কর্তাটির নাম তারিণী চাটুর্যে। ভূপেনের কাছে তিনি তন্ন তন্ন করিয়া আমার পরিচয় লইলেন। তাঁবুতে ফিরিয়া আসিতে আসিতে ভূপেন বলিল, ওহে, তোমার কপাল ভালো, তোমার একটি বিবাহের সম্বন্ধ আসিতেছে। আমি বলিলাম, সে কি রকম? ভূপেন কহিল, ওই তারিণী চাটুর্যে লোকটি মহাজনী করে, এত বড় কৃপণ জগতে নাই। ও যে স্কুলটি বাড়িতে স্থান দিয়াছে, সেজন্য নতুন ম্যাজিস্ট্রেট আসিলেই নিজের লোক হিতৈষিতা লইয়া বিশেষ আড়ম্বর করে, কিন্তু স্কুলের পণ্ডিতটাকে কেবলমাত্র বাড়িতে খাইতে দিয়া রাত 10টা পর্যন্ত সুদের হিসাব কষায়া লয়। মাইনেটা গভর্নমেন্টের সাহায্য এবং স্কুলের বেতন হইতে উঠিয়া যায়। উহার একটা বোনের স্বামী বিয়োগ হইলে পর সে বেচারা কোথাও আশ্রয় না পাইয়া ইহারই কাছে আসে। সে তখন গর্ভিণী ছিল। এখানে আসিয়া একটি কন্যা প্রসব করিয়া নিতান্ত অচিকিৎসাতে সে মারা যায়। আর একটি বিধবা বোন ঘরকন্যার সমস্ত কাজ করিয়া ঝি রাখিবার খরচ বাঁচাইত। সে এই মেয়েটিকে মায়ের মতো মানুষ করে। মেয়েটি কিছু বড় হইতেই তাহারও মৃত্যু হইল। সে অবধি মামা ও মামির দাসত্ব করিয়া অহরহ ভর্ৎসনা সহিয়া মেয়েটি বাড়িয়া উঠিতেছে। বিবাহের বয়স যথেষ্ট হইয়াছে, কিন্তু এমন অনাথার পাত্র জুটিবে কোথায়? বিশেষত উহার মা বাপকে এখানকার কেহ জানিত না। পিতৃহীন অবস্থায় উহার জন্ম, ইহা লইয়া পাড়ার ঘোটকর্তারা যথেষ্ট সংশয় প্রকাশ করিয়া থাকেন। তারিণী চাটুর্যের অগাধ টাকা আছে সকলেই জানে। লোকের ইচ্ছা এ মেয়ের বিবাহ উপলক্ষে কন্যা সম্বন্ধে খোটা দিয়া উহাকে বেশ একটু দহন করিয়া লয়। ও তো আজ 4 বছর ধরিয়া মেয়েটির বয়স 10 বলিয়া পরিচয় দিয়া আসিতেছে। অতএব হিসেব মতো তার বয়স এখন অন্তত 14 হইবে। কিন্তু যাই বলো, মেয়েটি নামেও কমলা, সকল বিষয়েই একেবারে লক্ষ্মীর প্রতিমা। এমন সুন্দর মেয়ে আমি তো দেখি নাই। এই গ্রামে বিদেশের কোনো ব্রাহ্মণ যুবক উপস্থিত হইলেই তারিণী তাহাকে বিবাহের জন্য হাতে পায়ে ধরে। যদি বা কেহ রাজি হয়, গ্রামের লোকে ভাঙচি দেয়া তাড়ায়। অতএব এবারে নিশ্চয় তোমার পালা। জানো তো মা, আমার মনের অবস্থাটা তখন একরকম মরিয়া গোছের ছিল। আমি কিছু চিন্তা না করিয়া বলিলাম, এ মেয়েটিকে আমিই বিবাহ করিব। ইহার পূর্বে আমি স্থির করিয়াছিলাম, একটি হিন্দু ঘরের মেয়ে বিবাহ করিয়া আনিয়া আমি তোমাকে চমৎকৃত করিয়া দিব। আমি জানিতাম বড় বয়সের ব্রাহ্ম মেয়ে আমাদের এ ঘরে আনিলে তাহাতে সকল পক্ষই অসুখী হইবে। ভূপেন তো একেবারে আশ্চর্য হইয়া গেল। সে বলিল, কি বলো,
আমি বলিলাম, বলা বলি নয়, আমি একেবারে মন স্থির করিয়াছি। ভূপেন কহিল, পাকা? আমি কহিলাম, পাকা। সেই সন্ধ্যাবেলাতেই স্বয়ং তারিণী চাটুর্যে আমাদের তাঁবুতে আসিয়া উপস্থিত। ব্রাহ্মণ হাতে পৈতা জড়াইয়া জোর হাত করিয়া কহিলেন, আমাকে উদ্ধার করিতেই হইবে। মেয়েটি স্বচক্ষে দেখুন, যদি পছন্দ না হয় তো অন্য কথা, কিন্তু শত্রুপক্ষের কথা শুনিবেন না। আমি বলিলাম, দেখিবার দরকার নাই, দিন স্থির করুন। তারিণী কহিলেন, পরশু দিন ভালো আছে, পরশুই হইয়া যাক। তাড়াতাড়ির দোহাই দিয়া বিবাহে যথাসাধ্য খরচ বাঁচাইবার ইচ্ছা তাহার ছিল। বিবাহ তো হইয়া গেল। ক্ষেমংকরী চমকিয়া উঠিয়া কহিলেন, বিবাহ হইয়া গেল? বলো কি নলিন? নলিনাক্ষ কহিল, হ্যাঁ, হইয়া গেল। বধূ লইয়া নৌকাতে উঠিলাম। যেদিন বৈকালে উঠিলাম, সেই দিনই ঘণ্টা দুয়েক বাদে সূর্যাস্তের একদণ্ড পরে হঠাৎ সেই অকালে ফাল্গুন মাসে কোথা হইতে অত্যন্ত গরম একটা ঘূর্ণি বাতাস আসিয়া এক মুহূর্তে আমাদের নৌকা উল্টাইয়া কি করিয়া দিল, কিছু যেন বোঝা গেল না। ক্ষেমংকরী বলিলেন, মধুসূদন? তাহার সর্বশরীরে কাঁটা দিয়া উঠিল। নলিনাক্ষ কহিল, ক্ষণকাল পরে যখন বুদ্ধি ফিরিয়া আসিল তখন দেখিলাম আমি নদীতে এক জায়গায় সাঁতার দিতেছি, কিন্তু নিকটে কোনো নৌকা বা আরোহীর কোনো চিহ্ন নাই। পুলিশে খবর দিয়া খোঁজ অনেক করা হইয়াছিল, কিন্তু কোনো ফল হইল না। ক্ষেমংকরী পাংশুবর্ণ মুখ করিয়া কহিলেন, যাক, যা হইয়া গেছে তা গেছে। ও কথা আমার কাছে আর কখনো বলিস নে। মনে করিতে আমার বুক কাঁপিয়া উঠিতেছে। নলিনাক্ষ কহিল, এ কথা আমি কোনোদিনই তোমার কাছে বলিতাম না, কিন্তু বিবাহের কথা লইয়া তুমি নিতান্তই জেদ করিতেছ বলিয়াই বলিতে হইল। ক্ষেমংকরী কহিলেন, একবার একটা দুর্ঘটনা ঘটিয়াছিল বলিয়া তুই ইহজীবনে কখনো বিবাহই করবি না? নলিনাক্ষ কহিল, সেজন্য নয় মা, যদি সে মেয়ে বাঁচিয়া থাকে। ক্ষেমংকরী কহিলেন, পাগল হইয়াছিস? বাঁচিয়া থাকিলে তোকে খবর দিত না? নলিনাক্ষ কহিল, আমার খবর সে কি জানে? আমার চেয়ে অপরিচিত তাহার কাছে কে আছে? বোধহয় সে আমার মুখও দেখে নাই। কাশীতে আসিয়া তারিণী চাটুর্যেকে আমার ঠিকানা জানাইয়াছি। তিনিও কমলার কোনো খোঁজ পান নাই বলিয়া আমাকে চিঠি লিখিয়াছেন। ক্ষেমংকরী কহিলেন, তবে আবার কি? নলিনাক্ষ কহিল, আমি মনে মনে ঠিক করিয়াছি, পুরা 1 বৎসর অপেক্ষা করিয়া তবে তাহার মৃত্যু স্থির করিব। ক্ষেমংকরী কহিলেন, তোমার সকল বিষয়ে বাড়াবাড়ি, আবার 1 বৎসর অপেক্ষা করা কিসের জন্য? নলিনাক্ষ কহিল, মা, 1 বৎসরের আর দেরি বা কিসের? এখন অঘ্রাণ, পৌষে বিবাহ হইতে পারিবে না, তারপরে মাঘটা কাটাইয়া ফাল্গুন। ক্ষেমংকরী কহিলেন, আচ্ছা বেশ, কিন্তু পাত্রী ঠিক রহিল। হেমনলিনীর বাপকে আমি কথা দিয়াছি। নলিনাক্ষ কহিল, মা, মানুষ তো কেবল কথাটুকু মাত্রই দিতে পারে, সে কথার সফলতা দেওয়া যাহার হাতে তাহারই প্রতি নির্ভর করিয়া থাকিব। ক্ষেমংকরী কহিলেন, যাই হোক বাছা, তোমার এই ব্যাপারটা শুনিয়া এখনো আমার গা কাঁপিতেছে। নলিনাক্ষ কহিল, সে তো আমি জানি মা, তোমার এই মন সুস্থির হইতে অনেক দিন লাগিবে। তোমার মনটা একবার একটু নাড়া পাইলেই তাহার আন্দোলন কিছুতে আর থামিতে চায় না। সেই জন্য তো মা তোমাকে এরকম সব খবর দিতেই চাই না। ক্ষেমংকরী কহিলেন, ভালোই করো বাছা, আজকাল আমার কি হইয়াছে জানি না, একটা মন্দ কিছু শুনিলেই তার ভয় কিছুতেই ঘোচে না। আমার একটা ডাকের চিঠি খুলিতে ভয় করে, পাছে তাহাতে কোনো কুসংবাদ থাকে। আমিও তো তোমাদের বলিয়া রাখিয়াছি, আমাকে কোনো খবর দেবার কোনো দরকার নাই। আমি তো মনে করি এ সংসারে আমি মরিয়াই গেছি,
এখানকার আঘাত আমার উপরে আর কেন? গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর ১৩ পর্ব। এরপরে আসছে ১৪ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।